এবার লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছি, কার্ড অ্যাকসেপ্ট করে কিনা। লাউঞ্জে ফ্রি অ্যাক্সেসের জন্য আমার ক্রেডিট কার্ড অ্যালাউ হয়। কলকাতায় কুয়াশা মাখা ঘুম ভাঙা একটা শীতের সকাল, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। আর 25শে ডিসেম্বর আমরা কলকাতা থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে একটু বাদেই ফ্লাই করব। এবার বিমানের চাকা কলকাতা বিমানবন্দরের মাটি ছাড়ছে আর বিমান উড়বে আহমেদাবাদ শহরের উদ্দেশ্যে। এবার শুরু হচ্ছে নতুন সিরিজ, অল্প আলোচিত আধুনিক গুজরাট। রাজস্থান রাজ্য বাঙালির ভ্রমণ তালিকায় সবসময় অগ্রণী ভূমিকা পায়, কিন্তু তার পাশের রাজ্য গুজরাট সেরকম অগ্রণী ভূমিকা পায় কি? আজ থেকে প্রায় 30 বছর আগে বাঙালির ভ্রমণ তালিকায়, বিশেষত তীর্থ ভ্রমণ তালিকায় গুজরাটের সোমনাথ সংলগ্ন কিছু অঞ্চল ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আহমেদাবাদ এয়ারপোর্ট, এই ঢুকলাম। এই হচ্ছে ব্যাগেজ ক্লেম করতে যাওয়ার রাস্তা। এরকম ডেকোরেশন সুন্দর করে সাজানো। এই 100 টাকার নোটের পেছনে এই রানিকা ভাওয়ের ছবি দেখুন। হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আসল রানিকা ভাও। কিন্তু বহু ভ্রমণ পিপাসু মানুষের কাছেই আধুনিক গুজরাটের বহু তথ্যই অজানা। তাই আমার ভিডিও, আমার আশা তাদের আগ্রহী করতে পারে এই রাজ্যে ভ্রমণ সম্পর্কে। শুরু করা যাক আজকের গুজরাটের গল্প, সেই সঙ্গে আপনার ভ্রমণ তালিকায় কেন গুজরাট থাকবে তার ব্যাখ্যা। প্রতিটি স্ট্যান্ড একসাথে বুননের আগে আলাদাভাবে রং করার দীর্ঘ প্রক্রিয়ার কারণে একটি শাড়ি তৈরি করতে 4 মাস বা তার থেকেও বেশি সময় লাগতে পারে। ক্যালেন্ডার বলছে আজকে 25শে ডিসেম্বর 2025, আর ঘড়ি বলছে এখন রাত বা ভোর যাই বলুন 3টে। আর আমি চলেছি কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে যাচ্ছি আহমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে। শুরু হতে চলেছে আর একটা গুজরাট ট্রিপের নতুন গল্প। সঙ্গে থাকুন। হয়ে গেল এসেই লাগেজ ড্রপ, আর এবারে চললাম আসল কাজ, সিকিউরিটি চেক। চলুন যাই। ক্লিয়ার হলো সবচেয়ে টেনশনের বিষয়, সিকিউরিটি চেক ইন। এবার লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছি, কার্ড অ্যাকসেপ্ট করে কিনা। লাউঞ্জে ফ্রি অ্যাক্সেসের জন্য আমার ক্রেডিট কার্ড অ্যালাউ হয়নি। মোটামুটি 3 মাসের ব্যাঙ্ক ট্রানজাকশান বলছে 50,000 হতে হবে, তবে হবে। তো হ্যাঁ, এখন আর খাচ্ছি না, 9:15 পৌঁছে যাবে। 9:15 গিয়ে আহমেদাবাদে একবারে ব্রেকফাস্ট করবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে হোটেলে, দেখতে থাকুন। কলকাতায় কুয়াশা মাখা ঘুম ভাঙা একটা শীতের সকাল, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। আর 25শে ডিসেম্বর আমরা কলকাতা থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে একটু বাদেই ফ্লাই করব। এখন 6:05, 6:20-তে টেক অফ করবে। এবারটা টাইম ছিল 6:20, এখন 6:18। স্টার্ট করে দিলেন। এয়ারক্রাফটের চাকা কলকাতা বিমানবন্দরের মাটি ছাড়ার ঠিক আগের মুহূর্ত। এবার এয়ারক্রাফটের চাকা কলকাতা বিমানবন্দরের মাটি ছাড়ছে আর ডানায় ভর করে উড়ে চলবে আহমেদাবাদের উদ্দেশ্যে। এই এয়ারক্রাফট ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হয়ে এগিয়ে চলেছে গুজরাট রাজ্যের দিকে। প্রবেশ করে গেছে গুজরাট রাজ্যে। ধীরে ধীরে দেখা যাবে আহমেদাবাদের কাছে সবরমতী নদীকে। এখন নিচে দেখা যাচ্ছে সবরমতী নদীকে, মানে আমরা আহমেদাবাদ শহরের খুব কাছাকাছি চলে এসেছি।
আহমেদাবাদ শহরের প্রাণকেন্দ্রের প্রায় মাঝখান দিয়ে বয়ে গেছে এই সবরমতী নদী। এখন সকাল 9:05, বিফোর টাইমেই অ্যারাইভ করলো আহমেদাবাদ এয়ারপোর্টে, সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টে। এখান থেকে 10 কিলোমিটার আমাদের হোটেল যাব। তার আগে কত নম্বর বেডে লাগেজ যায় দেখি, লাগেজ নেব, নিয়ে একটা উবের করে এখান থেকে হোটেল যাব। দেখতে থাকুন, দেখাচ্ছি। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আহমেদাবাদ এয়ারপোর্ট। এই হচ্ছে ব্যাগেজ ক্লেম করতে যাওয়ার রাস্তা। এগিয়ে চলেছি ব্যাগেজ ক্লেম করার জন্য। দারুণ সুন্দর করে চারপাশ সাজানো, একদম নিট এন্ড ক্লিন। এটা হচ্ছে মেন রোড, ইলেকট্রিক সিটি হাউস। এই রাস্তাটা চলে গেছে আহমেদাবাদ স্টেশনের দিকে, মানে স্টেশন থেকে আসলেই এই রাস্তা দিয়ে আসবেন, আর ঢুকেই এই হোটেল নোবেল ইন। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে লুক। এটা হচ্ছে ওল্ড আহমেদাবাদ সিটি। এই হচ্ছে হোটেল নোবেল ইন। ঢুকেই রিসেপশন এরিয়া, পেছনে রেস্টুরেন্ট আছে, আর ওপরে সব রুম। একটা রুম দিয়েছে 4th ফ্লোরে, রুম নাম্বার 401। ছোট ঘর, নিট এন্ড ক্লিন সাজানো, এসি রয়েছে, ফ্যান রয়েছে, মোটামুটি বেশ বড় বেড। বেডের পাশে জায়গা কম, এখানে সাইড টেবিল রয়েছে, এখানেও একটা সাইড টেবিল রয়েছে, এদিকে টিভি, এখানে একটা টেবিল বসার জায়গা, এটা বোধহয় বারান্দা। হ্যাঁ, ছোট্ট একটা বারান্দা আছে, কিছু নেই। এটা আরেকটা রুম, অলমোস্ট সিমিলার। এটা দোতলায়, আগেরটা 4 তলায় ছিল, এটা দোতলায়। আমার কাছে নিয়েছে 1500 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমের ভাড়া মানে দুজনের জন্য 1500 টাকা। ওয়াশরুম মোটামুটি পরিষ্কার, রুম ওয়াশরুম দুটো একটু ছোট। ঠিক আছে, চলে যাই। হোটেলটা আমি ডাইরেক্ট বুক করেছি, হোটেল নোবেল ইন। গলির মধ্যে হোটেল, ছোট কোজি হোটেল, আর রেট জানিয়েছে আমার থেকে খুব ইকোনমিক্যাল, 1500 টাকা ডবল বেডরুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বেশ ভালো। টোটাল এক্সপিরিয়েন্স পুরোটা থাকলে বুঝতে পারবো, দেখাচ্ছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে দিয়েছে আলুর পরোটা, এইভাবে মনে হয় কেটে টুকরো করে তারপরে প্যাক করেছে, সঙ্গে কেচাপ। দেখি কেমন লাগে। ব্রেকফাস্ট ছিল মোটামুটি। ব্রেকফাস্ট খেয়েই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। গাড়ি আগে থাকতেই বলা ছিল 11টায়, আমরা একটু লেট করে 12টা নাগাদ বেরোলাম। আহমেদাবাদ শহর গুজরাটের শুধু সর্ববৃহত্তম শহরই নয়, ভারতবর্ষের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। আহমেদাবাদ শহরের গোড়াপত্তন 1411 সালে সুলতান আহমেদ শাহের হাতে, আর এই সময় আহমেদাবাদ সিটির বাইরে ছিল 12টা দরজা এরকম। আশরাবাল, কর্ণাবতী আর আমদাবাদ, এই 3টে নামই আহমেদাবাদ পরিচিত ছিল সুলতানের নাম অনুসারে আহমেদাবাদ হওয়ার আগে। পুরনো আহমেদাবাদ শহর আর নতুন আহমেদাবাদ শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে সবরমতী নদী, আর এই সবরমতী নদীর ওপরেই ব্রিজ, আর ব্রিজের ওপর দিয়ে আমরা এখন চলেছি। আর দূরে দেখা যাচ্ছে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম, সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। বাঙালির কাছে এই গুজরাট রাজ্য কিন্তু দীর্ঘকাল ধরে পরিচিত আমুল ডেয়ারির জন্য। আমুল ডেয়ারির কারখানার পাশ দিয়েই এখন চলেছি। এই বিশাল অঞ্চল জুড়ে এখানে একটি আমুল ডেয়ারির কারখানা রয়েছে। আজকে 12টা নাগাদ আমরা বেরোলাম, দেখার জন্য যাব পাটান। দেখব মোধেরায় সূর্য মন্দির আর রানিকা ভাও, বিখ্যাত পাটোলা শাড়ি যেখানে তৈরি হয় সেই সমস্ত জায়গাগুলো। রানিকা ভাও, ভাও কথাটার মানে কিন্তু স্টেপওয়েল,
বিরাট বড় কুয়ো যেখানে সিঁড়ি রয়েছে। 110 কিলোমিটার দূরে রয়েছে আদলাজকা ভাও, কোনো সময় সুড়ঙ্গ দিয়ে যুক্ত ছিল। এই দুটো কুয়োর মধ্যে যাতায়াত করা যেত। এটা স্বামীনারায়ণ ইউনিভার্সিটি। স্বামীনারায়ণ ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে স্বামীনারায়ণ মন্দির, আমাদের দেখা গুজরাটে প্রথম স্বামীনারায়ণ মন্দির। যদিও সারা গুজরাট জুড়ে ছড়িয়ে আছে প্রচুর প্রচুর স্বামীনারায়ণ মন্দির। আজকে গুজরাটের সড়ক পথে যাতায়াত করতে গিয়ে প্রথম যেটা নজরে এলো, গুজরাটের রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। হাইওয়ে দিয়ে চলেছি, 4 লেন রোড, দেখুন কি স্মুথ। আমরা আহমেদাবাদ থেকে এখন উত্তর দিকে যাচ্ছি। 130 কিলোমিটার দূরে রয়েছে পাটান। এই দোকানটা দেখছেন, এই দোকানটার নাম হচ্ছে ইসকন গাঠিয়া। আমরা যাচ্ছিলাম পাটান, আমাদের ড্রাইভার সাহেব বললেন এই দোকানে টিপিক্যাল গুজরাটি ব্রেকফাস্ট আইটেমগুলো খুব ভালো পাওয়া যায়। তাই আমরা এখানে দাঁড়ালাম টেস্ট করার জন্য টিপিক্যাল গুজরাটি ব্রেকফাস্ট আইটেম। অর্ডার দিয়েছি ফাপড়া, জিলিপি, ভাজিয়া। খাবার আসুক সেই সময়টুকুতে এই ইনফরমেশনগুলো শেয়ার করে রাখি। আপনারা যদি সংখ্যায় কম হন, যদি গাড়ি করে পাটান আসতে না চান, তাহলে ট্রেনে করে আহমেদাবাদ জংশন থেকে পাটান আসতে পারেন। সময় লাগে 2 ঘন্টার মতো। ইসকন গাঠিয়ার অ্যাম্বিয়েন্সটা এরকম। এই হচ্ছে ফাফড়া, সঙ্গে লঙ্কা ভাজা রয়েছে, জলেবি, সঙ্গে চা দিয়েছে আর কফি দিয়েছে, দেখতে একই রকম। ধনে পাতার চাটনি আর একটা লাচ্ছা দিয়েছে। খুব সময় এটা পেঁপে দিয়ে তৈরি হয়। এখন ড্রাই ওয়েদার, তাই এটা লংজিভিটি খুব কম, তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আবার শুরু হলো যাত্রা। রাস্তার দুপাশে কিন্তু ঘন ঘন হলুদ রঙের সর্ষের ক্ষেত নজরে আসছে, দারুণ লাগছে কিন্তু। এইখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে, এদিকে সূর্য মন্দির, এদিকে পাটান। আজকে সকালে যখন কলকাতা থেকে এসেছিলাম, কলকাতায় কিন্তু বেশ শীত। এখানে কিন্তু কারো গায়ে গরম জামা নজরে পড়ছে না। আমাদের গাড়ির গতি স্লথ করেছে এই গরুর পাল। শুধু হৃষ্টপুষ্ট চেহারাই নয়, শিংগুলো নজর করুন। রানিকা ভাবের পাশেই এক গাদা পাটোলা শাড়ির দোকান, যেমন এটা একটা। এরা অবশ্য অরিজিনাল কারিগরের থেকে এনে বিক্রি করে। 18,000 থেকে শুরু এই শাড়ি, বলছে 1 লাখ 1.5 লাখ অবধি হয়। এখানে সাজানো রয়েছে বেশ কিছু পাটোলা শাড়ি। এক একটা শাড়ি তৈরি করতে 4 মাস সময় লাগে। ভাবুন কি ধৈর্য এবং অধ্যবসায় নিয়ে বেঁচে আছে এই প্রাচীন শিল্প। এখন দেখে নেব এই পাটোলা শাড়ি কিভাবে তৈরি হয়। আগে এই সুতোগুলোর ওপরে ডিজাইন হয়, পরে এটাকে সেট করা হয়। अभी क्या करें, यहाँ से खोल कर कलर डाल देगा तो खुले पार्ट को कलर लगेगा। बांधनी की तरह। हाँ, बांधने वो कपड़े पर होता है, धागे पर होता है। अच्छा, वो कपड़े पे बांधनी होता है, ये धागे पे होता है। देखो ये सब कलर हो गया है, ये सब कलर हो गया, थ्रेड्स पे कर रहे हैं हम लोग। और फिर वो थ्रेड को, ये सब थ्रेड हाँ, ये थ्रेड्स पे करके फिर उससे साड़ी या फिर चुन्नी बनाते बाद में बुनाई में जाएगा। अच्छा, समझे ये धागे कलर आया ऐसा किया, फिर वो धागा को जोड़ने के बाद यहाँ से भी पीला आएगा, यहाँ से भी किए हो ऐसे, डिजाइन बनता है। तब ये डिजाइन बने हो। और ये वाला मशीन से बनता है। ये मशीन है कि ये तो हाथ हाँ, से हाथ से करते हैं। कोई मशीन नहीं है। मशीन कोई नहीं। तभी समझा ना, देखा ना। हाँ। सफेद पीला में पीला, हरा भरा आएगा, ऐसा चलेगा ऐसा चलेगा। वो धागे को कैंचों से बाहर कर देते, बाद में बुनाई करते। अच्छा, अपनी जगह आपके बैठना ही बनता है। एक नोट पे आगे पीछे नहीं चलेगा, यहाँ वाला यहाँ भी नहीं आएगा, यहाँ भी नहीं आएगा। अच्छा अच्छा। बहुत बहुत मेहनत का काम है। এবারে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানিকা ভাওয়ের টিকিট কাউন্টারে 40 টাকা করে পার হেড টিকিট। এখন থেকে আপনাদের চোখ থাকবে স্ক্রিনে আর কান থাকবে ইতিহাসের পাতায়। আমাদের গন্তব্য সামনে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে থাকা এই রানিকা ভাও হেরিটেজ প্রপার্টি, 40 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। চলুন ভেতরে যাই, দেখি। সময়টা 1060 সাল। সোলাঙ্কি রাজবংশের রাজা ভীমদেব প্রথম মারা গিয়েছেন।
তার স্মৃতি রক্ষার্থে রানী উদ্যামতী তৈরি করেন এই রানিকা ভাও। এই ঘেরা জায়গাটাতেই রয়েছে রানিকা ভাও। এখানে ফলকে লেখা রয়েছে রানিকা ভাওয়ের ইতিহাস। উল্টোনো মন্দিরের স্ট্রাকচারে তৈরি হওয়া এই স্টেপওয়েল রানিকা। এই রানিকা ভাও মোটামুটি 1050 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি। মানে কতটা পুরনো বুঝতে পারছেন, আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। আর এই রানিকা ভাও আর লাজকা ভাও 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 কথাটার মানে ওয়েল, স্টেপ ওয়েল। এই যে 7তলা কুয়ো রানিকা ভাও, এর নিচে সুড়ঙ্গ রয়েছে, আর এই সুড়ঙ্গ দিয়ে কানেকশন রয়েছে লাজকা ভাও বা আরেকটা কুয়োর সাথে। যখন শত্রুর দ্বারা আক্রান্ত হতো রাজারা, তখন তারা পালানোর জন্য এই সুড়ঙ্গগুলো ব্যবহার করত। এই সঙ্গেই এই সমসাময়িক সময়ে তৈরি হয়েছে সূর্য মন্দির। সূর্য মন্দির যে হিন্দু রাজারা গুজরাটে তখন ছিলেন, যারা তৈরি করেছিলেন, তারা কিন্তু শুধু সূর্য মন্দির তৈরি করেননি, তারা তার সাথে মুসলিম আগ্রাসন, মুসলিম আক্রমণকারী সুলতান মাহমুদ এদেরকে প্রতিহতও করেছিলেন। শৌর্যবীর্যের প্রতীক সূর্য মন্দির। এরপরে দেখব এই হলো উল্টোনো মন্দিরের স্ট্রাকচারে তৈরি রানিকা ভাও, পৃথিবী বিখ্যাত স্টেপওয়েল, যা 11th সেঞ্চুরিতে রানী উদ্যামতীর হাতে তৈরি হয়। 20 বছর লেগেছিল এই স্টেপওয়েল তৈরি করতে, আর খুঁড়ে বার করতে লেগেছিল 40 বছর। 11th সেঞ্চুরিতে যে সময় এই স্টেপওয়েল তৈরি হয়, সেই সময়টায় যদি আমরা আবার ফিরে দেখি, তাহলে দেখা যাবে যে মুহুর্মুহু মুসলিম আগ্রাসন চলেছে, মানে মুসলিম আক্রমণ। প্রধানত এই আক্রমণ শাণিত হয়েছে সুলতান মাহমুদের দ্বারা, যিনি 17 বার সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন এবং সেই সময় গুজরাটের বিভিন্ন অংশেও তিনি আক্রমণ করেছিলেন। এই সীমান্তবর্তী এই সমস্ত যে জায়গা, এই জায়গাগুলোকে একটাও বাদ দেননি। সোলাঙ্কি রাজবংশের রাজা ভীমদেব প্রথম বেশ কয়েকটা আক্রমণকে প্রতিহত করতে পারলেও সব আক্রমণ কিন্তু প্রতিহত করতে পারেননি। সোলাঙ্কি রাজবংশের রাজা ভীমদেব প্রথম মারা যাওয়ার পর রানী উদ্যামতী তার স্মৃতি রক্ষার্থে তৈরি করেন 1060 খ্রিস্টাব্দে স্টেপওয়েল। এই হলো 100 টাকার নোটের পেছনে রানিকা ভাও, আর এই হচ্ছে রিয়েল রানিকা ভাও। এই স্টেপওয়েলের 5টি তলা অবধি যেতে দেওয়া হয়, নিচের 2টো তলা আর যেতে দেওয়া হয় না, ব্যারিকেড করা আছে। এই স্টেপওয়েল 500 মেন স্কাল্পচার আর 1000 মিরর স্কাল্পচার নিয়ে তৈরি। মারুগুজা স্টাইলে তৈরি এই স্টেপওয়েল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে আসে 22 জুন 2014-তে। এই স্টেপওয়েলের নিচের দিকে রয়েছে বিষ্ণুর 10 অবতারের মূর্তি, সঙ্গে আরো বেশ কিছু ভগবান ও অপ্সরাদের মূর্তি। এই স্টেপওয়েল কিন্তু লোকেটেড ছিল সরস্বতী নদীর ধারে। সরস্বতী নদী অন্তঃসলীলা, তাই এখন আর দেখা যায় না। ইন্টারলকিং সিস্টেমে পাথরের ওপর পাথর জুড়ে তার উপরে কি অপূর্ব শিল্পকলা আর ভাস্কর্যের নিদর্শন দেখুন।
এই রানিকা ভাও এর 5 তলা মানে এই অংশ অবধি, এই যে এইখানে রেলিং দেওয়া রয়েছে এই অবধিরই এখানে আসা যায়। বাকি অংশটা কিন্তু 2 তলা আর যাওয়া যায় না, ওই অংশেই জলটা থাকে। আটানে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখার পর আমাদের গন্তব্য মোধেরা গ্রাম। মোধেরা গ্রামে রয়েছে সূর্য মন্দির, যার পুরোটাই স্পেশাল। আমার চোখে আপনারাও দেখবেন, দেখুন। শেষ থেকে শুরু করা যাক। এই মন্দিরের তৃতীয় পার্ট সূর্যকুণ্ড, যেখানে রয়েছে 108টা শ্রাইন। এই সূর্যকুণ্ড আসলে একটা স্টেপওয়েল, এর মধ্যে দিয়েও সুড়ঙ্গ রয়েছে, যেটার মধ্যে দিয়ে যাতায়াত করা যায়। 11 শতাব্দীতে তৈরি এই সূর্য মন্দিরে ছিল এরকম একটি সোনার বিগ্রহ, যার মাথায় ছিল হীরা। স্ট্রাকচারালি এই মন্দিরের 3টে অংশ: গুডা মণ্ডপ, সভা মণ্ডপ আর সূর্যকুণ্ড। ভাবা যায় 11 শতাব্দীতে সোলাঙ্কি রাজবংশের রাজা ভীমদেব প্রথমের হাতে তৈরি এই মোধেরা সূর্য মন্দির আসলে জ্যোতির্বিজ্ঞানের একটি বিশাল নিদর্শন। এই মন্দিরের মধ্যে কোনো কিছুই র্যান্ডম তৈরি হয়নি, পুরোটাই অ্যাস্ট্রোনমি, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। এই মন্দির তৈরি হয়েছিল কর্কট ক্রান্তি রেখার একদম পাশে। ইকুইনক্সের দিন সূর্য একদম ওপর থেকে রোশনি দিতে পারে। এই মন্দির পূর্ব পশ্চিম অ্যাক্সিসের ওপর এক্স্যাক্টলি ডিজাইন করা, যাতে সকালের প্রথম সূর্যকিরণ এই মন্দিরের ভেতরে সোজাসুজি গিয়ে প্রবেশ করে। সূর্যের প্রথম কিরণ সোনার মূর্তির ওপর পড়ার সঙ্গে সঙ্গে গোটা মন্দির সোনালী আলোয় আলোকিত হয়ে যেত। রাতে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য মন্দিরের গায়ে যে আলো দেওয়া হচ্ছে, তাতে ইলুমিনেশনে খানিকটা তার বহিঃপ্রকাশ পায়। এবার আসা যাক মন্দিরের দ্বিতীয় অংশ বা সভা মণ্ডপে। সভা মণ্ডপে রয়েছে 52টা পিলার, যেটা 52 সপ্তাহকে রিপ্রেজেন্ট করে। এর পাশেই রয়েছে গুডা মণ্ডপ, মানে মেন মন্দির। এখানেই সূর্য দেবতা বিরাজমান ছিলেন, এখানেই সূর্য দেবতার পূজা হতো। এখানে রয়েছে 24টা পিলার, যেটা দিনে 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। আসল ছবিতে সেই পিলারগুলোকে দেখুন, কি অপূর্ব এর ওপরে ডিজাইন, পাথর খোদাই করে নিখুঁত কাজ করা, বিভিন্ন ধরনের রামায়ণ মহাভারতের উপাখ্যান খোদিত রয়েছে এখানে। ভিতরে যে জাল দেওয়া বন্ধ দরজাটা দেখা যাচ্ছে, এখানেই ছিল সূর্য দেবতার মূর্তি। সুলতান মাহমুদের আক্রমণে লুণ্ঠিত হয় এই স্বর্ণ মূর্তি এবং এর শেষ ধ্বংসপ্রাপ্তি সম্পন্ন হয় আলাউদ্দিন খিলজির হাতে 1300-1400 শতাব্দীতে। আমার পিছনে এই দরজাটার ভেতরে ছিল সূর্য মূর্তি, এখন কিন্তু নেই। এখন এই জায়গাটা গর্ত হয়ে আছে এবং অন্ধকারে টর্চ ফেলে যেটুকু দেখা যাচ্ছে পুরো গর্ত। আর এই গর্তের মধ্যেই বিরাজমান ছিলেন সূর্য দেবতা। মূর্তি যেহেতু নেই, এখানে যাতে লোক ঢুকে গিয়ে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য এখানে একটা জালের গেট করে দিয়ে এটা বন্ধ করা আছে। সভা মণ্ডপে রয়েছে 52টা পিলার, যা 52 সপ্তাহকে রিপ্রেজেন্ট করে। এবার চলুন দেখা যাক সভা মণ্ডপের ভেতরে কি আছে। সভা মণ্ডপের ভেতরে ঢুকলে প্রথমেই নজর পড়ে সেই অসাধারণ দেওয়ালে কাজ, পিলারের কাজ আর সিলিং এর কাজ। শুধু তাই নয়, ভালো করে তাকিয়ে দেখলে দেখা যাবে মন্দিরের দেওয়ালে রয়েছে সূর্যদেবের 12টি মূর্তি, যা বছরের 12টা মাসকে রিপ্রেজেন্ট করে। সূর্যের তেজ অনুযায়ী সূর্যের 12টি রূপ, যা খানিকটা এইরকম দেখতে হয়। তাহলে বলুন,
এই 11 শতাব্দীর তৈরি সূর্য মন্দির এর সবকিছুই স্পেশাল না? প্লিজ কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই সূর্য মন্দিরের বিবরণ। আর যে সূর্য মন্দির সেই সময় সূর্যকে জানার এবং বোঝার চেষ্টা করেছিল, জ্যোতির্বিজ্ঞান, ম্যাথমেটিক্স, সায়েন্স এগুলোর একটা অপূর্ব সংমিশ্রণ। সন্ধ্যে 6টা থেকে শুরু হওয়া লাইট অ্যান্ড সাউন্ড শো আমরা দেখিনি। সেভ টমাটার রুটি আর ধোসা খেয়ে আমরা রওনা হলাম আহমেদাবাদের পথে।